ফকিরাপুল থেকে পল্টন পর্যন্ত একজন শ্রমিক দেখলাম না, খালি চেহারা চকচক চকচক করে। এর জন্য শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, তথাকথিত শ্রমিক নেতারা যারা নিজেরা কোনোদিন শ্রম দেয় নাই, যারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে রাজনৈতিক নেতৃত্বের নামে আপনাদের উপরে চেপে বসে এবং আপনাদেরকে বিক্রি করে তারা সংসদের বিভিন্ন আসন কিংবা বিভিন্ন বড় বড় পদ বাগিয়ে নেয়, সেই সব নেতৃত্বের ব্যাপারে আপনারা সজাগ থাকুন। আপনারা সঠিক নেতৃত্ব বেছে নিন। আপনারা মনে রাখবেন, এমন নেতৃত্বের পিছে ঘুরবেন না পরিবহন শ্রমিক নেতা, অথচ সেই পরিবহন শ্রমিক নেতা গুলশান ছাড়া অন্য কোথাও অফিসই করে না। এই ধরনের পরিবহন শ্রমিক নেতার পিছে আপনারা ঘুরেন না। কারণ মনে রাখবেন, আপনার মৃত্যু হলে আপনি প্রত্যেকটা ট্রিপে যে জিপি দেন, আপনার মৃত্যু হলে আপনি প্রত্যেকটা ট্রিপে যে চাঁদা দেন, আপনি প্রত্যেক মাসে যে চাঁদা দেন, তার থেকে এক পয়সাও আপনার ভাগ্যে জুটবে না। আপনার পরিবারের কাছে যদি আপনার দাফনের টাকা না থাকে, সেই নেতারা আপনার দাফনটাও করে দেবে না। শ্রমিক অধিকারের অনেক বড় বড় ফিরিস্তি আছে। শ্রমিকের ন্যায্য মূল্য লাগবে, সঠিক কর্মঘণ্টা লাগবে, সবকিছুর সাথে একমত। কিন্তু শ্রমিকের যে বেসিক নিডটুকু, বেসিক সম্মানটুকু, যতটুকু না হলেই নয় একজন মানুষের, শ্রমিকও তো একজন নাগরিক, সেই নাগরিকের যে বেসিক সম্মানটুকু, সেইটা এই সমাজে নিশ্চিত হয় না। এবং সেটা নিশ্চিত হয় না, মনে রাখবেন, শুধুমাত্র নেতৃত্ব ভুল বাছাইয়ের কারণে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সঠিক নেতৃত্ব বেছে নেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে পরিবহন খাতকে সবচেয়ে বড় সিন্ডিকেট হিসেবে তৈরি করা হয়েছে। তেলের দাম যদি বাড়ে 1 টাকা, প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ে 2.5 থেকে 3 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের পরিবহন সিন্ডিকেটকে কিভাবে একটি মাফিয়া সিন্ডিকেটে পরিণত করা হয়েছে। সেইখানে সবচেয়ে সম্মুখ সারিতে কাদেরকে ব্যবহার করা হয়? সবচেয়ে সম্মুখ সারিতে ব্যবহার করা হয় শ্রমিক ভাইদেরকে। শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, বাস ভাড়া যে 2.5 টাকা বাড়ে, আপনার প্রত্যেক দিনের মজুরি কয় টাকা বাড়ে আপনারা সেটা বিবেচনা করবেন। কারণ বাস ভাড়া বাড়ানোর মধ্য দিয়ে বাসের যে মালিক সে লাভবান হয়। একই সাথে এই টার্মিনালগুলো যারা কন্ট্রোল করে, এই পরিবহন শ্রমিক সিন্ডিকেটগুলো যারা কন্ট্রোল করে, তারা লাভবান হয়। আপনারা বলেন তো, বাংলাদেশের প্রত্যেকটা ঢাকা শহরের যতগুলা পরিবহন টার্মিনাল রয়েছে, এই টার্মিনালের নেতা যারা, সেই নেতারা কত টাকা ভাগ নিজেরা রাখে, কত টাকা ভাগ উপরে পাঠায়? এই ভাগের টাকা কোত্থেকে আসে? এই ভাগের টাকা আসে চাঁদার টাকা থেকে। অথচ এই চাঁদাবাজির কারণে আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। চাঁদার স্লিপ নেওয়া হয় পরিবহন কল্যাণে, পরিবহন শ্রমিকের কল্যাণের নামে, কিন্তু পরিবহন শ্রমিকের কল্যাণে 10 টাকাও ব্যয় করা হয় না। তাই শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সচেতন হন, সচেষ্ট হন, সঠিক নেতৃত্ব বেছে নিন। মনে রাখবেন, চকচকে চেহারা, গুলশানে অফিস করা এবং যারা আপনাদের মাথা বিক্রি করে কোটিপতি হয়, সেই শ্রমিক নেতাদের পিছে ঘুরেন না। যে জীবনে শ্রম দেয় নাই, যে নিজে জীবনে কাজ করে নাই, নিজে গার্মেন্টসে কাজ করে নাই, যে নিজে রিক্সা চালায় নাই, যে অন্তত জীবনে একটা 100 টাকা মজুরির চাকরি করে নাই, সে কোনোদিন আপনার কষ্ট বুঝবে না। যে জীবনে লোকাল বাসে চড়ে নাই, যে নিজে লোকাল বাস চালায় নাই, সে কিভাবে পরিবহন শ্রমিকের কষ্টের কথা বুঝবে? যে জীবনে গার্মেন্টসে কাজ করে নাই, সে কিভাবে গার্মেন্টস শ্রমিকের কষ্ট বুঝবে? যে জীবনে নিজে একটা চায়ের দোকানে চা বিক্রি করে নাই, সে চা শ্রমিকের কষ্টের কথা বুঝবে না। তাই আপনারা সঠিক নেতৃত্ব বেছে নিন এবং মনে রাখবেন, জাতীয় শ্রমিক শক্তির নেতৃত্ব হচ্ছে অ্যাকচুয়ালি শ্রমিকের নেতৃত্ব। আপনারা সেই নেতৃত্ব বেছে নিয়ে জাতীয় শ্রমিক শক্তির যে আদর্শ, সেই আদর্শকে বুকে ধারণ করে আপনারা এগিয়ে যান। ইনশাল্লাহ বাংলাদেশে জাতীয় শ্রমিক শক্তি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ লড়াইটা করবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে ইনশাল্লাহ। এবং সেই লড়াইয়ে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক শক্তির পাশে সর্বদা থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদ। তখন মালিকরা তাদেরকে ব্ল্যাক লিস্ট করে। এই ব্ল্যাক লিস্ট প্রথা কখনোই বন্ধ করা যায়নি। আমরা গত কিছুদিন আগে মালিক পক্ষের যে বিজেপি সভাপতি মাহমুদুল হাসান খান বাবু, তিনি বলেছেন ব্ল্যাক লিস্ট প্রথার জন্য আমরা লড়াই ঘোষণা করছি, কিন্তু আদতে এখনো পর্যন্ত ব্ল্যাক লিস্ট প্রথা বন্ধ হয় নাই। সবাই বছরের পর বছর হচ্ছে কথা দিয়ে যান ব্ল্যাক লিস্ট প্রথা বন্ধ করবেন, কিন্তু সেই জন্য সরকারের আইন প্রয়োজন, কঠোর হস্তে সরকারকে এটা দমন করতে হবে। বন্ধুগণ, অবসরের পর সরকারি চাকরিজীবীরা সুবিধা পান, আপনারা সুবিধা পান,
কিন্তু যেই শ্রমিকরা সবচেয়ে বেশি শ্রম দেয়, আমরা চাই অন্ততপক্ষে ফরমাল খাতের শ্রমিকরা যারা আছেন তাদেরকে অবসরের পরে একটা পেনশন স্কিমের মধ্যে আনা হয়। বন্ধুগণ, 6টি শিল্প অঞ্চল এবং শ্রমঘন অঞ্চল, সেই 6টি শিল্প অঞ্চলে শুধু শ্রমিকদের জন্য স্পেশালাইজড শ্রমিক হাসপাতাল গঠনের দাবি আমরা জানাচ্ছি। এবং যে যে শ্রমঘন অঞ্চল আছে সেখানে সরকারি হাসপাতালের শ্রমিকদের জন্য স্পেশাল কেয়ারের ব্যবস্থার দাবি জানাচ্ছি। আমরা চাই শ্রমিকদের জন্য যেন সুলভ আবাসনের ব্যবস্থা করা হয়, কারণ একজন শ্রমিক, একজন রিক্সা চালক, আপনারা হয়তো দেখবেন এই ঢাকা শহরের বিভিন্ন ফুটপাতের মধ্যে রিক্সা চালক শুধু থাকার ব্যবস্থা না থাকার কারণে তার রিক্সার মধ্যে গুজবে ঘুমায়। এই বর্তমান রাষ্ট্রে, আধুনিক রাষ্ট্রে এই ব্যবস্থা আসলে চলতে পারে না। আমরা চাই তাদের আবাসনের ব্যবস্থা করবেন সরকার। শ্রমিক আন্দোলন যখন হয় তখন তাদের বিরুদ্ধে যে মামলা হয়, হামলা হয়, হয়রানি হয়, সেটা যেন এই সরকার বন্ধ করে, সেই জন্য আমরা দাবি জানাই। বন্ধুগণ, মালিক এবং শ্রমিকের জন্য যে আইন, সে আইনের মধ্যে সমতা নাই। মালিক এই বর্তমান বিদ্যমান আইনের জন্য সুবিধা পায়, কিন্তু শ্রমিক সে আইনের সুবিধা পায় না। আমরা চাই মালিক এবং আইনের সমতা বিধান করতে। বন্ধুগণ, শ্রমিকের সন্তানের সুরক্ষা যেন নিশ্চিত হয়, সেই জন্য সরকারকে সুযোগ্য ভূমিকা পালন করতে হবে। এবং সর্বশেষ যে কথা, নতুন অটোমেশনের যুগ চলে এসেছে। আমার দেশের 70% শ্রমিক এই অটোমেশনের যুগে, নতুন আধুনিকায়নের যুগে যখন আগামী 10টা বছর পর আমার লক্ষ কোটি শ্রমিক বেকার হবে, তাদের জন্য সরকারের কি পরিকল্পনা রয়েছে সেটা এখন থেকেই আলোচনা করতে হবে এবং এটা আমাদের সাথে আলোচনা করতে হবে। কারণ আমরা খুবই ভয় পাচ্ছি এই বাংলাদেশের কয়েক কোটি শ্রমিক কর্মহারা হবেন এবং এই অটোমেশনের যুগে এসে। বন্ধুগণ, অনেকগুলো দাবি করলাম, অনেক আশা বুকে নিয়ে আমরা আশা করি, আমরা বুক ভরা আশা করি এই আমাদের শ্রমিক, এই মেহনতি মানুষ যারা দিনের পর দিন নিপীড়িত হয়েছেন, যারা যুগের পর যুগ নিপীড়িত হয়েছেন, নিষ্পীড়িত হয়েছেন, তাদের হয়ে যেন আমরা এই দাবিগুলো আদায় করতে পারি, সেটা বুক ভরা আশা নিয়ে আছি। আমরা চাই এই বর্তমান সংসদ, বর্তমান রাজনৈতিক দল, বর্তমান বিরোধী দল এবং আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপি, জাতীয় শ্রমিক শক্তি, প্রত্যেকেই শ্রমিকের জন্য, এই হকের জন্য লড়াই করতে পারি। সেই জায়গায় তৌফিক আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই কথা বলে আমার কথা শেষ করছি। দুনিয়ার মজদুর